আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এটা হচ্ছে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ অ্যান্ড অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অভ্যন্তরে এজলাসের ভেতরের ঘটনা। এই ঘটনাটা আপনারা বাংলাদেশে ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়ে গেছে। আপনারা সেটা দেখেছেন, অনেকেই দেখেছেন সেটা। কিন্তু তাহলেও আমি এটা এই জন্যই এখানে রাখলাম যে আজকের আলোচনা যে যে সমস্ত আইনজীবীরা এই ব্যাপারগুলো করেছেন, এই অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চেম্বারে ঢুকে, তার এজলাসে ঢুকে জানা যাচ্ছে যে তারা সবাই হচ্ছে বিএনপি পন্থী সংগঠনের। আবার এর সাথে সাথে আর একটা ঘটনা, তাদের মূল বক্তব্য হচ্ছে যে কেন এদেরকে জামিন দেয়া হলো, আওয়ামী লীগ কর্মীদের কাদেরকে জামিন দেয়া হয়েছে সেই বিষয়গুলোতে আসছি আর একটু স্পষ্টভাবে বিস্তারিতভাবে আসছি। কিন্তু এর সাথে সাথে আরেকটি ঘটনাও বাংলাদেশে সেটাও নজরে এসছে। সেটা হচ্ছে যে রাজশাহী রেঞ্জের পুলিশের যিনি ডিআইজি, তিনি মোহাম্মদ শাহজাহান, তার স্বাক্ষরিত একটি লিখিত নির্দেশনা, তার অধীনে যে ৮ জেলা, এই ৮ জেলার পুলিশ সুপারদেরকে তিনি একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটাতে বলা আছে যে নিষিদ্ধ সংগঠনের যদি কোনো নেতা কর্মীরা মুক্তি পায় তাহলে তাদেরকে আবার পুরনো কেস দিয়ে যাতে জামিনে মুক্তি যাতে না পায় তার জন্য অন্য কেস দিয়ে তাদেরকে আবার হাজতে নিয়ে যেতে হবে। এই ব্যাপারে তিনি একটি নির্দেশ দিয়েছেন। এই দুটি ঘটনায় আপাতভাবে বাংলাদেশের তারেক রহমান সরকার যেভাবে দেশের মধ্যে শান্তি এবং সুস্থিতি এবং আইনের শাসন নিয়ে আসার যে চেষ্টা করছেন, সেই চেষ্টার বিরুদ্ধে যায় বলে এই দুটি ঘটনা ধরে নেওয়া যায়। অবশ্যই নিতে হবে, না নেওয়াটা অন্যায় হবে। তাহলে একটা প্রশ্ন আসে যে তাহলে কি তারেক রহমান সরকার যে চেষ্টা চালাচ্ছেন দেশে শান্তি শৃঙ্খলা আইনের শাসন ফিরিয়ে আনার, তার বিরুদ্ধে তার নিজের দল এবং তারই অধীনের যে প্রশাসন, সেই প্রশাসনের ভেতর থেকে কি তার বিরুদ্ধতা করা হচ্ছে? যদি করা হয়ে থাকে তাহলে এই বিরুদ্ধতার মূলে কারা আছে? তাহলে কি কোনো চক্র আছে, কোনো জায়গা থেকে ইন্ধন আসছে? এই বিষয়টি নিয়েই এখনকার আলোচনা। প্রথমে বরিশাল সিজেএম আদালতের ঘটনাটা বলা যাক। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস, তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর করবার সাথে সাথে সেই দিনেই বিএনপি পন্থী আইনজীবীরা আদালত কক্ষে ঢুকে তারা আদালত বর্জন করেন, বিক্ষোভ করেন এবং বিচারকের এজলাসে ঢুকে সেখানে হই হল্লা, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর, টেবিল চেয়ার বেঞ্চ ইত্যাদি ভাঙচুর করা, এগুলো করেন এবং জামিন বাতিলের দাবি করেন। এই হট্টগোল ইত্যাদির পরিপ্রেক্ষিতে সরকার একটা ব্যবস্থা নিয়েছে জানা যাচ্ছে। ব্যবস্থাটা হচ্ছে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুরকে, যার নাম সাদিকুর লিঙ্কনকে আটক করে গ্রেপ্তার করেছেন এবং তাকে
আদালতে হাজির করানো হয় এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়, তাকে কারাগারে পাঠানো হয়। এটা হচ্ছে বরিশাল সিজেএম এর আদালতের ঘটনা। আর রাজশাহী যে রেঞ্জের ডিআইজির নির্দেশ, সেখানটায় কি বলা হয়েছে যে প্রথম আলো এবং অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান তার রেঞ্জের অধীন যে 8 জেলা, সেই 8 জেলার পুলিশ সুপারদের কাছে একটি লিখিত নির্দেশ পাঠান, যেখানে বলা হয় জামিনে মুক্তির পর দলকে সংগঠিত, ভাষাটা লক্ষ্য করবেন তার যে নির্দেশ, সেই নির্দেশের ভাষাটা, দলকে শক্তিশালী ও সংগঠিত করা এবং মাঠে তৎপরতা দেখাতে সক্ষমদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়েছে। যাদের সেই সক্ষমতা নেই, মানে গন্ডগোল পাকানোর, দলকে শক্তিশালী সংগঠিত করা ইত্যাদি ব্যাপারে যাদের কোনো সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের আপাতত গ্রেপ্তার করা, অন্য মামলা দিয়ে গ্রেপ্তার করার প্রয়োজন নেই। একই প্রতিবেদনে বলা আছে চিঠি পাঠানোর পরদিন জামিন পাওয়া কয়েকজনকে, মানে প্রথম আলো ইত্যাদি পত্রিকার যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে এই নির্দেশের পর জামিন পাওয়া কয়েকজনকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে বা এ পর্যন্ত কি দেখা গেছে? আগেই বলেছি বরিশালের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা বলতে সরকারের পদক্ষেপ, সেটা পুলিশি ব্যবস্থা ও আদালতে আইনি ব্যবস্থার মধ্যেই পড়ে। আদালতের যে ঠিকঠাক রাখা, এখানে ইতিমধ্যেই হট্টগোল, ভাঙচুর, আদালত অবমাননার অভিযোগে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারেও পাঠানো হয়েছে, যা বাস্তবিক অর্থে সরকারের ব্যবস্থা নেয়ার, যে আইন অনুগ ব্যবস্থা নিয়েছেন, সেই আইন অনুগ ব্যবস্থা নেয়ার, পদক্ষেপ নেয়ার পরিচায়ক এটা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের মারফত শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এ পর্যন্ত কোনো আলাদা করে কোনো ব্যবস্থা নেয়ার খবর কিন্তু পাওয়া যায়নি। তাদেরকে শোকজ, সাসপেনশন এসব কিছু করা হয়নি। এটা হচ্ছে বরিশালের ঘটনার কথা বললাম। এবার রাজশাহীর ডিআইজির চিঠি নিয়ে প্রতিবেদনে, যখন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে টিবিএস নিউজ এই পত্রিকার এর খবরে বলা হয়েছে যে ডিআইজি বলেছেন, শাহজাহান তিনি বলেছেন এইটাই তো সিস্টেম। তিনি কোনো দলের নাম তো করেননি, তিনি বলেছেন অন্য দলের, এবং অন্য মামলায় সংশ্লিষ্টতার তথ্য থাকলে গ্রেপ্তার দেখানোর কথা। তাহলে এখানে একই রিপোর্টে তিনি বলেছেন পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির মন্তব্য ওই টিবিএস নিউজ জানিয়েছে। তিনি বলেছেন যে এ ব্যাপারে যা বলার সেটা ডিআইজি সাহেব বলতে পারবেন, তারা কিছু বলবেন না, এটাও বলা হয়েছে। তো এইবার ডিআইজি সাহেবের কাছে একটা প্রশ্ন করাই যেতে পারে, সেটা হচ্ছে এটা যদি সিস্টেম হয় তা দেশের তো আরো অন্যান্য রেঞ্জ আছে, সেই সব রেঞ্জের ডিআইজিরা কেন এই ধরনের কোনো চিঠি দিলেন না, নির্দেশ দিলেন না? এটা প্রথম কথা। তারাও তো দিতে পারতেন, তিনি আলাদা করে কেন এই নির্দেশটা দিতে গেলেন? দ্বিতীয়ত, তিনি বলেছেন আমি তো কোনো দলের নাম করি নাই। তাহলে তাকে প্রশ্ন করা যায়, আপনি বলেছেন যে আপনি দলের নাম করেননি, বলেছেন অন্য দলের,
তো অন্য দল, নিষিদ্ধ দলের, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যদি বাইরে এসে যদি তারা সক্ষম থাকে গন্ডগোল করার কিংবা নিজেদের সংগঠিত করার, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগের সংগঠন ছাড়া আর কোন দলকে ওখানে নিষিদ্ধ করা হয়েছে? তাহলে ওর নাম না করলেও তার স্পষ্ট ইঙ্গিত যেটা তিনি করছেন সেটা তো আওয়ামী লীগের দিকেই যায়। সুতরাং তিনি এটা স্পষ্ট যে তিনি এড়িয়ে গেছেন, কিন্তু এড়িয়ে গিয়ে পার পাওয়ার মতো ব্যাপার নয় এটা। তিনি কি বলতে চেয়েছেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বাইরে বেরিয়ে এলে, জামিন পেলে তাদেরকে আবার ধরে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দাও, এইটা হচ্ছে কেস, তাদেরকে মামলা করো। এখন যেটা এইবার তাহলে প্রশ্ন আসা, হঠাৎ আমি প্রথমেই বলেছি যে তারেক রহমান সরকার চাইছেন দেশে সুস্থিরতা আনবার জন্যে, আইনের শাসন ফিরিয়ে আনার জন্যে, এবং তিনি যেভাবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে আওয়ামী লীগের সংগঠনগুলো কাজ করতে শুরু করেছে প্রকাশ্যে, তাতে বোঝা যায় যে সরকার তাদের প্রতি কোনো দমন পীড়ন যে নীতি, সেই নীতি নেবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এই সরকার বা প্রশাসন এবং দলের মধ্যে কারা আছে যারা সরকারের নির্দেশকে অমান্য করে তারা রাস্তায় নামতে আসছে? এদের পেছনে কারা এর পেছনে ষড়যন্ত্র করছে? হ্যাঁ, ষড়যন্ত্রই করছে, উস্কে দিচ্ছে। এবং প্রশাসনের মধ্যে ওই যে বরিশালের যিনি, রাজশাহী রেঞ্জের যিনি ডিআইজি, 26শে ফেব্রুয়ারি মানে 17 তারিখ ঘটনা ঘটলো, 24 তারিখ ঘটলো, 25 তারিখ ঘটলো, এর মধ্যে কোনো কথা নেই। 26 তারিখে আইনজীবীরা করলেন, তারাও আদালত বর্জন, বিক্ষোভ করলেন, ভাঙচুর করলেন। অর্থাৎ এই কদিন কিন্তু একটা চক্র, তারা কিন্তু পেছন থেকে এদেরকে উস্কে দেওয়াটা শুরু করেছে, এবং তার পরিণামে 26 তারিখে তাদের একজনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এরপর বরিশালে দেখুন, এখনই বারবার বলেছি, বরিশালে কোনো ব্যবস্থা এখনো অবধি পুলিশের বিরুদ্ধে নেওয়া হয়নি, পুলিশকে এখনো শোকজ পর্যন্ত করা হয়নি। হাফিজ আহমেদ বাবলু যে সেখানটা, না এটা তো হচ্ছে বরিশালের কথা নয়, রাজশাহীর কথা বলি, যে সেখানটাতে আজ অবধি ডিআইজি মোহাম্মদ শাহজাহান কেন এই ধরনের একটি নির্দেশ দিলেন, তার হঠাৎ এগিয়ে এসে এই নির্দেশ দেওয়ার কি কারণ, এটা সরকার থেকেও তার কাছে জানতে চাওয়া হলো না। এটা যে তিনি আলাদাভাবে দিয়েছেন নিজের খুশি মতো, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ অন্য কেউ দেননি এই নির্দেশ। আর একটা কথা এখানটায় পরিষ্কার বলা যায় যে দেখুন, বিএনপির সঙ্গে জামাতের বড় সম্পর্ক ছিল, তারা একসময় সরকার চালিয়েছে একসাথে, তারপরেও তাদের মধ্যে সম্পর্কটা সম্প্রতি কাটাকাটি হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় পর্যন্ত তারা একসাথেই ছিলেন। তাহলে এই পরিস্থিতিতে বিএনপির তারেক রহমান সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপি এবং এই সরকারের বিরুদ্ধে যারা আছে, তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে সরকারকে ব্যতিব্যস্ত করা। যখন কথা হচ্ছে আওয়ামী লীগের ভারতে এবং বিদেশে যারা চলে গেছেন, গিয়ে রয়েছেন যারা, তারা দেশে ফিরতে তাদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং সরকার। আমি আবার বলছি, তারেক রহমান সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের কথা হয়েছে। শেখ হাসিনার সাথে তারেক রহমানের কথা হয়েছে কিনা তা বলবো না, কিন্তু তারেক রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার দলের যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে কথা হয়েছে। এইসব কথার মধ্যে ভারতও রয়েছে, এবং সেখানেই ঠিক হয়েছে আওয়ামী লীগ ফিরে যাবে, দেশে নেতারা ফিরে যাবেন। এবং আমি গতকাল কথা হয়েছে আমার আওয়ামী লীগের একজন প্রাক্তন মন্ত্রী যিনি ভারতে আছেন, তার সাথে কথা হয়েছে
তিনি বলেছেন হ্যাঁ নেত্রী আমাদেরকে বলে দিয়েছেন চলে যাওয়ার জন্যে, এবং তিনি এটাও বলেছেন যে সেখানে গিয়ে হয়তো কিছুদিনের জন্য যদি তাদেরকে জেলখানাতেও যেতে হয় তাও তারা যাওয়ার জন্য প্রস্তুত। এমন কথাও হয়েছে তারা জেলে যাবে, তারা বাংলাদেশে ঢুকবেন কিভাবে, কারণ তাদের অনেকেই তো কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই পালিয়ে চলে এসছেন, কোনো রকমে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তো ভারতে এসে আশ্রয় নেওয়ার পরে এখন তাহলে তাদের তো কোনো বৈধ ডকুমেন্ট নেই দেশে ফিরে যাওয়ার। এই দেশে ফিরে যাওয়ার ডকুমেন্ট তারা বলছেন, তাদের সাথে যে কথা হলো, আমি বললাম এই ব্যাপারে আমিও যে খবর পেয়েছি সেটা হচ্ছে এই রকম যে ভারতের যে বিএসএফ রয়েছে এবং বাংলাদেশের বিজিবি তাদের নেতৃত্বের সাথে কথা বলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে বাংলাদেশে, এই সমস্ত নেতা কর্মীদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। বিজিবি তাদেরকে গ্রহণ করবে, গ্রহণ করে তাদেরকে অ্যারেস্ট দেখাবে, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তাদের কাছে পাস হওয়া, সুতরাং তাদেরকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করে যদি তাদের কিছুদিনের জন্য জেলখানাতেও নিয়ে যায় তাও তারা সেগুলো থাকতে রাজি আছেন। তারা এই পরিস্থিতিতে তারা দেশে ফিরবে এবং এইভাবে সরকার তাদের বিরুদ্ধে কোনো বড় মামলা দেবে না, যে মামলায় জামিনযোগ্য ধারা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেবে। কিন্তু মূল ব্যাপারটা তারেক রহমান সরকার এটা ঠিক করেছেন যে বাংলাদেশে তারা আওয়ামী লীগ তাদের কার্যক্রম করতে মাঠে নামবে। এই পরিস্থিতিতে এই শাহজাহানের মতো রাজশাহী বিভাগের রেঞ্জের যিনি ডিআইজি, তার এই সমস্ত কথা, এগুলো হচ্ছে এই প্রশাসনের ভেতরে যারা লুকিয়ে রয়েছে, জামাতি সমর্থক, এনসিপির সমর্থক, এনসিপি তো সমর্থক নেই, সেদিনের দল জামাতিরা, তারা প্রশাসনকে ঘিরে রেখে দিয়েছে, তারা চলে যায়নি, তারা বহাল তবিয়তায় আছে, এগুলো তারা করছে। আর ঠিক একইভাবে বিএনপির ভেতরেও জামাতিরা আছে, এবং সেই জামাতি ওই যেমন বরিশাল কোর্টে যারা করেছে তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখতে পাবেন জামাতের সাথে তাদের সম্পৃক্ততা। তারা এসবগুলো করছে এবং আগামী দিনে আরো বেশি করে করবে। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে খুব দেখে শুনে ভেবে চিনতে শক্তভাবে পা ফেলতে হবে, নইলে বাংলাদেশ যে মাৎসর ন্যায় যে অরাজকতার মধ্যে ডুবে গিয়েছিল, কয়েকটা দিন আবার একটু খোলা হাওয়া এসেছিল, আবার এই খোলা হাওয়া চলে গিয়ে আবার বাংলাদেশ ডুবে যাবে সেই অরাজক পরিস্থিতির মধ্যে। তারেক রহমানকে সতর্ক হতে হবে। এ পর্যন্ত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।